বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত কয়েকদিন ধরে গোটা দেশ জুড়ে এক ধরনের অস্থিরতা তাণ্ডব চলছে। প্রতিদিনই অসংখ্য মানুষ নিহত হচ্ছেন। এর মধ্যে জামাত শিবিরের কর্মী রয়েছে, এর মধ্যে সরকারি দলের কর্মী রয়েছে, এর মধ্যে বিএনপির কর্মী রয়েছে, এর মধ্যে পুলিশ রয়েছে, সাধারণ নিরীহ মানুষ আছে। গতকাল একটি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই হরতাল রয়েছে এবং আজ থেকে সারা দেশে জামায়াত ইসলামের ডাকে 48 ঘন্টার হরতাল এবং এরপরে এই রবি সোমবার যাবার পরে মঙ্গলবার দিন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতাল, অর্থাৎ টানা 3 দিনের হরতালের কর্মসূচি। বেগম জিয়া শুক্রবারে প্রেস কনফারেন্স করেছেন এবং এই সাংবাদিক সম্মেলন থেকে তিনি গত কয়েকদিন ধরে যে তাণ্ডব চলছে এটিকে এক ধরনের গণহত্যা বলছেন এবং এর জন্য সরকারকে দায়ী করেছেন। অন্যদিকে সরকার এবং গণজাগরণ মঞ্চ, যেটি শাহবাগে থেকে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে, সেই গণজাগরণ মঞ্চ বলছে যে মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে, বিএনপির এই অবস্থানের মধ্য দিয়ে তারা জামাত শিবিরের পক্ষ নিয়েছে। ব্লগার রাজীব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবার অভিযোগে 5 জন ছাত্রকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 5 জন ছাত্রকে গ্রেফতার করা হয়েছে এবং তারা স্বীকার করে নিয়েছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে তারা সম্পৃক্ত। একজন তো বলেছেনই যে এটি তাদের ইমানি দায়িত্ব ছিল। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে কথা বলবার জন্য 2 জন সংসদ সদস্য আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন সরকার দলীয় অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম। আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য এবং 18 দলীয় জোট নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমি প্রথমে ইসরাফিল আলম আপনার কাছে শুনতে চাইব, আমার জিজ্ঞাসা আর কি, যে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে দেশটিকে পাকিস্তান বানাবেন বলতে আমি এটি বোঝাতে চাইছি যে পাকিস্তানের যে চেহারা আমরা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে দেখতে পাই, সেরকম একটি চেহারা, যে ইমেজ পাকিস্তানের, সেরকম একটি ইমেজের জায়গায় বাংলাদেশকে আপনারা নিয়ে যেতে চাইছেন কিনা? বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সুস্পষ্টভাবে দুটো বিভাজন রেখা সৃষ্টি করার অপচেষ্টা হয়েছে এবং এই বিভাজন রেখাকে সমৃদ্ধ করে এই বিভাজনটাকে চিরস্থায়ী করার জন্য দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে তত্ত্বাবধান করা হয়েছে, এগুলোকে প্যাট্রোনাইজ করা হয়েছে। এই বিভাজনের একটি পক্ষ হলো মুক্তিযুদ্ধের যে মূলনীতি, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ এবং চেতনা ছিল, সেগুলোর ধারাতে রাষ্ট্র পরিচালনা করা, আমাদের সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবনকে বিকশিত করে তোলা। আর বিপরীত ধারাটা ছিল মূলত প্রো পাকিস্তানের ধারা, যে বাংলাদেশকে ধর্মের নামে, ইসলামের নামে সেই পাকিস্তানি কায়দায় আবার একটা জগা খিচুড়ি পদ্ধতিতে পরিচালনা করে বাংলাদেশের জনজীবনকে একটা ধর্মীয় বিধি ব্যবস্থার মধ্যে বন্দী করে তাদের গণতান্ত্রিক বিকাশ, তাদের স্বাভাবিক বিকাশকে রুদ্ধ করা। এই দীর্ঘদিন প্রায় 35 বছর ধরে এই অপচেষ্টা হয়েছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রের ছত্রচ্ছায়া তারা পেয়েছে, যে কারণে আজকে আপনি দেখবেন ওই ধারার প্রো পাকিস্তান ধারার রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, যারা এই রাজনৈতিক মূল্যবোধ, নীতি এবং আদর্শকে যারা লালন পালন করে, তারা নিজস্ব এই রাষ্ট্রের ভিতরে একটা অর্থনৈতিক ব্যবস্থা এবং জগৎ তৈরি করেছে, একটি সাংস্কৃতিক জগৎ তারা তৈরি করেছে এবং তারা শিক্ষা খাতে, সেবা খাতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের সাম্রাজ্য তারা সৃষ্টি করেছে এবং তার একটা বহিঃপ্রকাশ এখন কিন্তু আমরা দেখছি। এবং এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের যে 30 লাখ মানুষ যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা দিয়ে আমাদেরকে যে জাতীয় পতাকা দিয়েছিল, যে দেশ, যে রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছিল, আমরা সেই রাষ্ট্রের নাগরিক, আমরা এখন স্বাধীন। সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা তাদের স্বপ্ন এবং তাদের লক্ষ্যের প্রতি, তাদের উদ্দেশ্যের প্রতি আমরা অনেকে শ্রদ্ধাশীল হতে পারিনি, সেগুলোকে মূল্য দিতে পারিনি এবং এখনও পারছি না। এই যে দুর্ভাগ্যজনক অবস্থার থেকে জাতিকে এবং নিজেদের রাজনৈতিক দৈন্যতার থেকে মুক্ত করতে পারলে, আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে এখনকার এই অবস্থা দেখে অনেকে হতাশাগ্রস্ত, কিন্তু আমি মনে করছি
যে অন্ধকারের ভিতর কিন্তু আমাদের আলোর সন্ধান করতে হবে। জাতীয় ঐক্যমত আমাদের অনেক সময় হয় নাই, অনেক চেষ্টা করে হয় নাই, মাঝে মাঝে হয়েছে, কিন্তু আমি মনে করি খুব বড় দাগে, খুব বড় একটা পরিসরে আমাদের জাতীয় ঐক্যমত সৃষ্টির একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা দলীয় স্বার্থের কথা জলাঞ্জলি দিয়ে আমরা যদি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধের ভিত্তিতে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে যদি তার সঠিক পথে, রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য যদি অঙ্গীকারবদ্ধ হতে পারি, তাহলে যে আজকে যেটা দেখছেন ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ, মসজিদে আগুন লাগানো, জাতীয় পতাকাতে আগুন দেওয়া, শহীদ মিনারে আগুন দেওয়া, এবং আপনি দেখেছেন যে হিন্দু সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা, মন্দিরে হামলা করা, লুটপাট করা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হামলা করা, এই বিষয়গুলো আমি অনেকেই কিন্তু আমি দেখেছি আমার সহকর্মী, মানে এটি তো আপনি যেগুলো বলছেন সেগুলো একেবারে সর্বাংশে এই শেষের পার্টি যে ঘটনাগুলোর কথা আপনি উদ্ধৃত করলেন সেগুলো সর্বাংশে সত্য, কিন্তু এর পাশাপাশি তো আরো সত্য আছে, যেমন পুলিশও গুলি করছে, পুলিশ বাড়িতে বাড়িতে গিয়েও গুলি করে মেরেছে বলে আমি ওই জায়গাতে যাচ্ছি, সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। এবং সারা দেশ জুড়ে যে অস্থিরতা, দেশ জুড়ে, যেমন গতকালকে আপনি দেখেন যে কক্সবাজারে টুরিস্টরা গিয়ে থানায় আশ্রয় নিয়েছে। আমি সেটা বলছি। এবং কক্সবাজারের সঙ্গে চিটংয়ের যোগাযোগ 2 দিন ধরে বন্ধ, কোনো যানবাহন চলতে পারছে না। 144 ধারা জারি করতে হচ্ছে সরকারকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও, কোনো না কোনো জেলায়, এবং সেই 144 ধারাও কালকে কোথাও কোথাও ব্রেক করা হয়েছে। এবং সব মিলিয়ে যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি, এখন ঢাকা শহর থেকে সারা দেশে কোনো মানুষ বলতে পারছে না সে তার ঘরে নিরাপদ কিনা বা ঘর থেকে বাইরে গেলে সে নিরাপদ কিনা। কেউ গাড়ি নিয়ে বের করতে পারছে না, কোত্থেকে গুলি আসবে, কোত্থেকে গ্রেনেড আসবে, কোত্থেকে ককটেল আসবে এবং জীবনটা চলে যাবে। যদিও আমরা টেলিভিশনে আমি দেখেছি, নিজেই লক্ষ্য করেছে যে কেউ কেউ বলছেন যে ৭১-এ 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে এইসব হত্যাকাণ্ড বা এইসব মৃত্যু কিছুই না, কিন্তু আসলে প্রতিটি মৃত্যুই খুব গুরুত্বপূর্ণ। ৭১-এ যারা জীবন দিয়েছেন তাদের আমরা স্বীকার করি, বুঝি না বুঝি, বিচার করি না করি, যাদের পরিবারের সদস্যরা গেছে, যাদের বাবা গেছে, ভাই গেছে, সন্তান গেছে, তারা বোঝেন। ঠিক একইভাবে এখনো যাদের যাচ্ছে তারা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করেন যে তাদের কি যাচ্ছে, কি গেছে। প্রত্যেকটি জীবনই মূল্যবান। না, আপনি বাংলাদেশ যে সব রাষ্ট্রেই হত্যাকাণ্ড আছে, সব রাষ্ট্রেই খুন আছে, সব রাষ্ট্রেই এই সমস্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করে। আপনি ভারতে দেখেছেন বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র। এবং আপনি লক্ষ্য করবেন যে শাহবাগের গণজাগরণ মঞ্চ, যেটি বাংলাদেশের গণমাধ্যমের পুরোটা জুড়েই 99% দখল করেছিল, সেটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে স্থান পায়নি সেই অর্থে। না, অনেক আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ হয়েছে, যেটি গত দুদিন ধরে আপনি আন্তর্জাতিক মিডিয়া অনেক পেয়েছে। প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমে কিন্তু সেটি খুব একটা সারা জায়গায় নেই। গত দুদিন ধরে যা হচ্ছে সেটি কিন্তু আমি আপনাকে একটা কথা বলেছি। আল জাজিরা কোন মূল্যবোধ কাদের নিউজ প্রচার করে আপনি ভালো করে জানেন। আপনি হ্যাঁ, CNN, BBC তারা করেছে। আমি আপনাকে আগেই বলেছি যে এরা 40 বছর, আপনার 35 বছর ধরে এরা কিন্তু পরিপুষ্ট হয়েছে। আজকে নতুন না, দেশে বিদেশে তাদের লবি আছে, হাজার হাজার কোটি টাকা তারা বিনিয়োগ করেছে এই যুদ্ধাপরাধীদের পক্ষের রাজনৈতিক শক্তি, আপনি সবই জানেন। তাদের নিজস্ব মিডিয়া আছে, প্রচার মাধ্যম আছে, তাদের সবকিছু আছে। রাষ্ট্রের ভিতরে তারা একটা ছোট রাষ্ট্র তারা তৈরি করেছে, কাঠামো তৈরি করেছে। আমি যে কথা বলছিলাম এগুলো সবই আছে, কোথায় নাই? পাকিস্তানের কথা বাদ দিলাম, ভারতে কি নাই? ভারতেও হয়েছে। আপনার বার্মাতে কি নাই? আপনার থাইল্যান্ডে কি নাই? থাইল্যান্ড, সিঙ্গাপুরে কি বলে, আপনার মালয়েশিয়াতে কি নাই? সব দেশেই কিন্তু কম বেশি আছে। এই যে আমাদের দেশে যেটা হয়েছে, আপনাকে অ্যাপারেন্টলি মনে যদি বলেন যে শুধুমাত্র জামাত শিবির এই কাজ করছে, এটা ঠিক না। জামাত শিবিরের পিছনেও জামাত শিবিরকে যারা মদত দিচ্ছে, সমর্থন দিচ্ছে, তত্ত্বাবধান করছে। আপনি ইনসিকিউর ফিল করছেন না? না, আমি এটার মধ্যে আমি বলছি আমি আশাবাদী মানুষ। আমি একটু শেষ করি জিলুর ভাই, এগুলো কন্ট্রোল হবে। পাকিস্তানের যে চেহারার কথা আমি উল্লেখ করলাম, বাংলাদেশ কখন পাকিস্তান ছিল না, পাকিস্তান হবেও না। বাংলাদেশের দেশের সর্বস্তরের জনগণ যে কত কথা বলুক না এখন, তারা অসাম্প্রদায়িকতায়, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে হবে। কোন অসুবিধা, কিছুদিন লাফালাফি হবে, তারপরে সব কন্ট্রোল হয়ে যাবে। এরকম গোলাগুলি, বোমা বিস্ফোরণ, না, আপনি যখন আমি একটা কথা বলি, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সব হত্যাকাণ্ডই কিন্তু হত্যাকাণ্ড, অবশ্যই হত্যাকাণ্ড। পুলিশের গায়ে যখন হামলা, ইউনিফর্ম পুলিশের গায়ে যখন হামলা করা হয়, রাইফেল কেড়ে নেওয়া হয়, গুলি করে মেরে ফেলা হয়, তখন তারা গুলি করবে না,
তখন তাদেরকে দুষ্কৃতী বলা হবে না, তাদেরকে মিসক্রাইন্ট বলা হবে না, তখন তাদেরকে ডাকাত, দস্যু বা পেশাদার সন্ত্রাসী বলা হবে না, তাদেরকে বলবেন নিরীহ মানুষ, তাদেরকে বলবেন ধর্মপ্রাণ মানুষ। এটা কিন্তু ঠিক না। যারা আইন হাতে নিবে, যারা আইন ভঙ্গ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই মরবে না, কাপুরুষের মতো তারা মরবে না। তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তারা তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে গুলি না না, তাদের নির্দেশ চাকরির সময় দেওয়া হয়েছে যে তোমার রাইফেল চুরি হয়ে যাবে, তুমি দাঁড়ায় থাকবা না, কখন গুলি করতে হবে সেটা কিন্তু সেটাও বলা আছে। অবশ্যই যখন সে আক্রান্ত হবে আত্মরক্ষার জন্য করবে সেগুলি। জি, আসবো আপনার কাছে। ব্যারিস্টার আন্দালিব রহমান, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা 18 দলীয় জোট সিদ্ধান্ত নিয়েছেন কিনা যে দেশের শাসনতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হোক? আপনাকে ধন্যবাদ জুলুর ভাই। আসলে না, আমরা এই ধরনের কোনো কিছু করিনি যে শাসনতন্ত্র ব্যাহত হোক। পুরো সিচুয়েশনটাই তো অবজার্ভ করছি, এবং প্রতিদিন গণতন্ত্র যেটুকু আছে সেই প্রক্রিয়া আমরা সবাই চাই গণতন্ত্র থাকুক। কারণ আপনি জানেন যে আমাদের গ্রোথ 6.5%, এটা কোনো সরকারের জন্য না, এটা একটা গ্র্যাজুয়ালি আসছে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনি যে কথাটা বললেন, মানে কার বেনিফিটে বাংলাদেশকে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থায় আনা হচ্ছে, কিসের জন্য আনা হচ্ছে, এটা আসলে আমি বলতে পারি না, কিন্তু আমরা অনেকে আন্দাজ করতে পারি যে কেন হঠাৎ করে বাংলাদেশে এই ধরনের একটা ঘটনা হচ্ছে। বাট আপনি এই পুরো পরিস্থিতি যেটা বললেন, এটা আসলে হঠাৎ করে এক কথায় বলা যাবে না। আপনি দেখুন, আমি যখন প্রথমে শাহবাগের ঘটনাটা ঘটে তখন আমি দেশে ছিলাম না, বাট আমি ভেরি ক্লোজলি আমি কিন্তু এটা দেখেছি, এবং আমি দেখতে পেরেছি যে এই শাহবাগের আন্দোলনে প্রথম 2 দিন 3 দিন আমি কিন্তু অনেক সাধারণ মানুষকে দেখতে পেয়েছি, একদম সাধারণ মানুষদেরকে আমি দেখতে পেয়েছি। আর প্রত্যেকটা মানুষই বাংলাদেশের মঞ্চে না, আমরা তো চিনতাম না, ইট ডাজন্ট ম্যাটার মঞ্চে কে ছিল বা না ছিল, ডিডন্ট ম্যাটার। যেটা ম্যাটার করতো যে তাদের দাবিটা ছিল যে যুদ্ধাপরাধীর বিচার চাই, কারো ফাঁসি চাই, মানে বলছে কেউ বলছে আমরা ফাঁসি চাই, কেউ বলছে বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই, সবকিছু চাই। এবং ওই স্পিরিটের সাথে কিন্তু অনেকেই, কারণ দেখুন এই দেশ মুক্তিযুদ্ধ না হলে তো আমরা থাকতাম না, আমরা এমপিও হতাম না। এবং আমি ব্যক্তিগতভাবে আই এম প্রাউড যে আমি মুসলমান, এবং সেকেন্ডলি আই এম প্রাউড যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তো অবশ্যই এই স্পিরিট প্রত্যেকেরই থাকবে, এটা হতেই পারে। কিন্তু জিলুর ভাই, বাই প্যাসেজ অফ টাইম প্রতিদিনেই এটা জানি কেমন একটু মন নিয়ে আরম্ভ করলো। আমরা একটু পলিটিক্যাল বেনিফিট দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম শাহবাগের আমার ব্লগার ভাইয়েরা, তারা হঠাৎ করে তাদের আইডেন্টিটি ইম্পর্টেন্ট হয়ে গেল। আপনি দেখুন, হঠাৎ আসলো যে কাদের মোল্লার ফাঁসি চাই, সেখান থেকে আসলো কেউ বললো জামাতকে বাতিল করো, আবার কেউ বললো ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলকে বাতিল করো, কেউ বললো আইন সংশোধন করো, ইসলামিক ব্যাংক বাতিল করো, রেটিনা বাতিল করো, ইবনে সিনা বাতিল করো, এটা বাতিল করো, সেটা বাতিল করো। কেমন জানি একটু ওই একটা পয়েন্টে থাকলো না। সো ন্যাচুরালি তার মধ্যে দেখলেন একটা আস্তিক নাস্তিকের ব্যাপার চলে আসলো, রাজীবের ব্যাপারটা চলে আসলো, তার ব্লগ নিয়ে অনেক কথা আসলো, ইসলামিক মূল্যবোধে যে বিশ্বাস করেন প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানই, সেখান থেকে মানে ইট ওয়াজ আ সারপ্রাইজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ধরনের কথা বলা। সেটাকেও সরকার একটা তদন্ত কমিটি গঠন করলো না। আমার দেশ পত্রিকার যে জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, সরকার কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেনি। এবং আমার দেশের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে ব্লাসফেমি, অন্য কিছু, ডেফামেশন করা হয়নি। কারণ ডেফামেশন করা যদি হতো তাহলে দেখা যেত তারা কোনো পজিটিভ ডকুমেন্ট নিয়ে আসতে পারতো, দেখাতে যে এটা ট্রুথ। সত্য মিথ্যা যাব না, বাট দেশ কিন্তু একটা বিভাজনের মধ্যে চলে গেল। তারপর আপনি দেখবেন, কিন্তু দেশ তো বিভাজিত অনেক আগে না, বাট আমি বলছি যে শাহবাগের প্রবলেমটার কথা আমি বলছি যে দেখুন, এবং আমি জানি না, আমি এই যে আমার ব্লগার ভাইয়েরা যাদের কথায় আমি বলবো, অফকোর্স যাদের আইডেন্টিটি ইম্পর্টেন্ট ছিলেন না, কিন্তু এতগুলি মানুষ আসছেন আস্তে আস্তে, কিন্তু মানে আমি প্রথমে মনে করেছিলাম যে না সাধারণ মানুষ, বাট অনেক বিজ্ঞ পলিটিশিয়ান যাদের সাথে আমার কথা হচ্ছে তারা বলছে ওয়েট এন্ড সি। হ্যাঁ, তা আমার কাছে একটু ইম্পেশেন্ট মনে হচ্ছিল, বাট আমি আজকে স্বীকার করি যে এক্সপিরিয়েন্স পেজ অফ, তারা ঠিকই ছিলেন। হ্যাঁ, আমি যাদের সাথে কথা বলেছি আজকে দেখছি যে শাহবাগ থেকে ঠিক করা হয় যে কোন স্কুলে পতাকা উঠবে, কোন স্কুলে পতাকা উঠবে না, এবং সেই স্কুলে পতাকা উত্তোলন না হলে আবার আমাদের এডুকেশন মিনিস্টার সেই স্কুলের লিস্ট করেন যে এই স্কুলে পতাকা উঠলো না। মানে কেন জানি মনে হচ্ছে এটা একটা প্যারালাল গভর্নমেন্টের মতো। কাদের মোল্লার ফাঁসি থেকে তারা চলে আসলো, আপনি দেখুন মাহমুদুর রহমানের সাজার দিক থেকে। তো এই যে একটা প্যারালালের একটা ব্যাপার, প্লাস গভর্নমেন্টের যে একটা অ্যাক্টিভিটি, প্রথমে কাদের মোল্লার ব্যাপারটা যেটা আমরা পলিটিক্স যারা করে আমাদের চোখে মানে একদম নিঃসন্দেহে মানে আতাত
জামাতের সাথে, যেটা আমাদের যেটা পার্সপেক্টিভ, যার কারণে কাদের মোল্লার ফাঁসি হলো না। এবং তারপর আবার এই শাহবাগ হয়ে যাওয়ার পর, এবং শাহবাগকে মানে একটা আন্দোলন, যেটা মানে সরকারের টাকায় বিরিয়ানি খেয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন। আবার তারা বললেন না, আমাদের খাওয়া দাওয়া আমাদের ব্যবস্থা, বাথরুমটা তাদের ব্যবস্থা না, বাথরুমটা তো সরকার দিয়েছেন, এবং যে গার্ড সবকিছু দেয়া। তো সেটাই আবার মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম মোমবাতি জ্বালাতে। মানে এই মোমবাতি কাকে দেখানো হচ্ছে? কারণ আন্দোলনটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই। আপনি দেখলেন জাজমেন্টটা, যেটা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী কারেক্টলি বলেছেন, যে দেখুন রাজপথ থেকে তো অনেক কথাই আসতে পারে, অনেকেই ফাঁসি চেতে পারে, এবং আমি মনে করি বাংলাদেশে সবাই চেয়েছে বা অর্ধেক চেয়েছে, ডাজন্ট ম্যাটার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্ট্যান্ডিং ইন দ্য পার্লামেন্ট যখন বলবেন যে জনগণের বা এদের কথা বিবেচনা করার জন্য, তাহলে এটা এমনি তো আপনি পার্লামেন্টে কোনো ধরনের সাবজুডিস ম্যাটার কথা বলতে পারবেন না, এবং প্রভাবিত হওয়ার কথা আসে। সো এত বড় ইম্পর্টেন্ট একটা মামলা, আপনি দেখুন যে এটা কোয়েশ্চেনেবল, একটা প্রশ্নবিদ্ধ মানে হয়ে গেল। দ্বিতীয় ব্যাপারটা হলো, জামাত ইসলামীর মতো একটা রাজনৈতিক দল, যেটা ইশাবির সাহেব বললেন, এতদিন ধরে এস্টাবলিশড একটা রাজনৈতিক দল, 30 বছর ধরে, এবং এত ডেডিকেটেড একটা রাজনৈতিক দল, আপনি তো এক্সপেক্ট করেন না যে তারা রজনীগন্ধার স্টিক নিয়ে আপনার সাথে দাঁড়িয়ে থাকবে। তারা তাদের সহিংস আন্দোলনে যাবে, এবং গভর্নমেন্ট এটা করার আগে গভর্নমেন্টের অন্তত তখনই মাথায় রাখা উচিত ছিল যে আমরা এটাকে এইভাবে এটাকে আমরা কন্ট্রোল করব। কিন্তু গভর্নমেন্ট যদি আউট অফ প্রপোর্শন কন্ট্রোল করে, সে ব্যাপার তো আবার আমরা দেখতে পাই। আমি দেখেছি, আমি জানি না ঈশ্বর ভাই দেখেছেন কি, আমি দেখি রাস্তার উপর থেকে যুদ্ধের মতো করে গুলি করছে, মানে আপনার জামাত শিবির না পুলিশকে আমি দেখেছি রাস্তা থেকে, মানে যে ধানের থাকে যে গ্রামের মধ্যে আর কি, একদম গ্রামে নির্বিচারে, তারপর টিনের চাল দিয়ে গুলি করছে, মহিলা মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। তো আপনি যে সময় ফাঁসি হলো সাইদি, সেই সময় ফাঁসির রায় হলো সাইদি সাহেবের, সেই সময় আমি দেখলাম যে আফগানিস্তানের মতো পুলিশ যেখানে ছিল গোলাগুলি আরম্ভ করে দিল, যে একটা তাণ্ডবের মতো। এই যে ভয়, এটা তো একটা রিপার্কেশন থাকবে, এবং আজকে তাই হচ্ছে, এর বাইরে তো কিছু না। তো আমার মনে হয় গভর্নমেন্ট এটা তো ওইভাবে কন্ট্রোল করা উচিত। আপনাদের স্ট্যান্ড কি, যেটি বেগম জিয়ার প্রেস কনফারেন্সের পরে গণজাগরণ মঞ্চ থেকেও বলা হয়েছে যে আপনাদের কাছ থেকে একরকম আশা ছিল, কিন্তু আপনারা আসলে দেখুন, আমি জামাত শিবিরের পক্ষে নিয়ে নিয়েছেন। আমি একটা কথা বলি, গণজাগরণ মঞ্চ নিয়ে আমি আপনাকে একটা কথা বলি। গণজাগরণ মঞ্চ আশা করছে কেন, আমি এটা বুঝতে পারছি না। গণজাগরণ মঞ্চ ফাঁসি চেয়েছে, গণজাগরণ বাড়ি চলে যাবে, মানে এইটাকে পালা হচ্ছে কেন? তারা তো বলছেন যে সবার ফাঁসি নিশ্চিত হওয়া পর্যন্ত, না কেন কার্যকর হওয়া পর্যন্ত, তাহলে ফাঁসি পর্যন্ত থাকুক। পলিটিক্যাল স্টেটমেন্ট কেন দিচ্ছে? একবার বলছে যে আমরা সহিংস কোনো কিছুতে যাব না, আবার বলছে আমরা প্রতিহিত করব। আর আমি এটা বুঝতে পারছি না। তারা কথা বলছেন, মন্ত্রীরা দাঁড়িয়ে যাচ্ছেন, তারা বলছেন মোমবাতি জ্বালাবে, রাস্তায় দাঁড়িয়ে সবাই মোমবাতি জ্বালাচ্ছেন। আমি বুঝতে পারছি না, মানে গভর্নমেন্টের উপর এভাবে যদি হয়, তাহলে আমার বলতে হবে যে এটাও আওয়ামী লীগের একটা উইক। অ্যাকচুয়ালি ইট ইজ, বাট এখন যেটা আপনি দেখবেন, যারা নীতি নির্ধারণ, যারা বক্তৃতা দিচ্ছে, তিনি যতবারই বলুক যে বেসিক্যালি আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করছে। আর আপনি আমাদের কথা যেটা বলছেন, দেখুন আমরা তো আগে থেকেই বলে আসছি যে আমাদের 18 দলীয় চেয়ারপারসন যিনি, বিএনপি চেয়ারপারসন যিনি, তিনি যে ডাকটা দিয়েছেন, আমরা তো একটা ট্রিক দেখতে পাচ্ছি আওয়ামী লীগের। যেই ট্রিকটা হলো আওয়ামী লীগের ডেস্টিনি, আওয়ামী লীগের শেয়ার মার্কেট, আওয়ামী লীগের হলমার্ক, আওয়ামী লীগের বিশ্বজিৎ, আওয়ামী লীগের পদ্মা সেতু, এই ব্যাপারগুলিকে সরিয়ে ফেলার জন্য তো আওয়ামী লীগ এই জিনিসটা করছে। আওয়ামী লীগের প্ল্যান একটা ফাঁসি দিবে, আবার ফাঁসি দিবে, আবার যেন এক্সিকিউট হবে, আবার গন্ডগোল হবে, এরকম করতে করতে অগস্ট মাস পর্যন্ত নিয়ে নির্বাচন ডিক্লেয়ার করে দিবে আওয়ামী লীগের অধীনে, যাতে করে অন্যান্য ইস্যুগুলি চাপা পড়ে যায়। আমি মনে করি মাননীয় বিরোধী দলীয় খুব কারেক্টলি পিক আপ করেছেন যে দুর্নীতির জন্য তিনি হরতাল দিয়েছেন, এবং গণহত্যার জন্য যেগুলি হচ্ছে হরতাল দিয়েছেন। তো তিনি তো বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী। বাংলাদেশে একটা লাশও যদি বিনা বিচারে পড়ে, সেটা তো তার ডিউটি অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন, যার জন্য দাঁড়াবে। এখন কেন জানি শাহবাগ মঞ্চ আর আওয়ামী লীগের এমন একটা ভাব হচ্ছে যে আমরা কোনো একটা কথা বললেই আমরা যুদ্ধাপরাধী বিচার চাই না। আমরা কোনো একটা, মনে হয় যুদ্ধাপরাধীর মানে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা শাহবাগ মঞ্চ থেকে দেয়া হয়, ওখানে বসে দেয়া হয়। তাদের সাথে যদি আপনি কোনো দ্বিমত পোষণ করেন, আপনি রাজাকার হয়ে যাবেন বাংলাদেশে। তো এটা তো রাইট না, পলিটিক্যালি তো কারেক্ট না। আমরা তো আমাদের কাজ করবো, আমরা আমাদের ইস্যু ধরবো। আওয়ামী লীগের যত ব্যর্থতা আছে, পদ্মা সেতু থেকে আরম্ভ করে প্রথম মানে চালের দাম কত টাকা, জিনিসপত্র ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে গেছে। আমি মনে করি মাননীয় বিরোধী দল খুব কারেক্টলি পিপল ইস্যু নিয়ে এসেছে, এবং যার কারণে তিনি হরতাল দিয়েছেন। কিন্তু জামাতকে সাপোর্ট করার জন্য জামাত ইজ ইনাফ। আমি সারপ্রাইজ, কিছু কিছু মিডিয়াতে 60 পিপল ডাইড, কিছু মিডিয়া বলছে ঢিলে ঢালা হরতাল হচ্ছে। হ্যাঁ, তো এই যদি ঢিলে ঢালা হরতাল হয়, জামাত ইজ অর্গানাইজড পলিটিক্যাল পার্টি,
এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন বা আওয়ামী লীগের আমি কিছু কিছু দেখেছি, এখানে অনেক অনেক ধরনের পলিটিক্স, আমি আওয়ামী লীগের সিনিয়র লিডারদের দেখেছি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে জামাতকে ব্যান্ড করে দাও, জামাতকে ব্যান্ড করা উচিত। এখন অফকোর্স অনেকেই মনে করতে পারে, আমিও পার্সোনালি মনে করি যে স্বাধীনতা স্পিরিটের সাথে যারা নাই, বাংলাদেশের চেতনা যেটা সেটার সাথে যারা নাই, তাদের নৈতিকভাবে হয়তো রাজনীতি করার অধিকার নাই। কিন্তু বাস্তবতা মানতে হবে যে জামাত ইজ অ্যান এস্টাবলিশড পলিটিক্যাল ইনস্টিটিউশন, যারা 30 বছর ধরে করছে। এবং এই আওয়ামী লীগ কিন্তু 96-এ জামাতের সাথে আতাত করেছে, এমন না যে করেনি। তারা যুগপৎ আন্দোলন করেছে, তারা মাগুরা নির্বাচন করেছে। ইভেন কি জাহানার ইমাম যখন আমাদের শহীদ জাহানার ইমাম যখন ছিলেন, তাকেও কিন্তু বাদ দিয়ে দিয়েছে 94-95-এর দিকে যখন ছিলেন। তারপর কিন্তু 96-এ যখন জামাতকে নিয়ে নেমে গেল, পরে কিন্তু 96 থেকে কিছু করে নেই, বিকজ আওয়ামী লীগের ক্ষমতা আসার পিছে জামাত অনেক বড় ভূমিকা পালন করেছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের দায়িত্ব হলো ইস্যুগুলি মানুষের সামনে আনা। কিন্তু আজকে আমরা যদি কথা বলি, আজকে যদি আমরা কোনো কিছু বলি, তাতেই যদি আমাদের কিন্তু আন্দালিব, আপনাদের কতটা নৈতিকভাবে আপনারা এই সব অভিযোগ আনতে পারেন? বিরোধী দল আছেন অভিযোগ তুলবার জন্য বা অন্যের দুর্নীতি দেখিয়ে দেওয়ার জন্য, সন্ত্রাস অনিয়ম ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু নিজেরাও তো এই দোষে কম দুষ্ট নন। এই যে হত্যার কথা বলছেন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছেন, দুর্নীতির কথা বলছেন, যাই বলেন না কেন, জঙ্গি তৎপরতা, সবকিছুর সঙ্গে তা আপনাদের শাসনামলে তো তার দেখুন জিলু ভাই, এই টেলিভিশনে বসে তো সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, নাহলে 22টা চ্যানেল আছে, জনগণ চেঞ্জ করে ফেলবে, তাই না? আর আমিও বিশ্বাস করি এটা তো 100% বাংলাদেশের ইতিহাস, কে কোথায় হত্যা করেছে, কাকে হত্যা করেছে, কি হয়েছে, কার আমলে কি হয়েছে, এটা প্লেন এন্ড সিম্পল। বাট তারপরও তো আমরা রাজনীতি করে যাচ্ছি, বিকজ আমরা বিলিভ করি গণতন্ত্র একটা প্রসেস। যত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, আমাদের মতো পলিটিশিয়ানরা তত কন্ট্রোলে চলে যাবে, তত কন্ট্রোলে আসবে, এবং আস্তে 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 দেশ একটা ভালো দিকে যাবে। কিন্তু জিলু ভাই, আজকে তো দেখতে পাচ্ছি যে এরকম ড্যাম কেয়ার অ্যাটিটিউড যদি হয় কোনো দেশের, এবং এখানে যদি একটা প্যারালাল সরকার দাঁড়ায় যে ডিকটেট করবে যে এটা করতে হবে, ওটা করতে হবে, তার কথায় যদি সরকার চলে, তো আমরা তো স্তম্ভিত হয়ে যাই। যে জিলু ভাই, মিস্টার আলম, যেমনটা ব্যারিস্টার আন্দালিব বলছিলেন যে এই যে সরকারের ভেতরে সরকার, এবং সেখানে আপনারা 70-72 জন সংসদ সদস্য গিয়ে সেখানে গিয়েছেন, মন্ত্রীরা প্রায় প্রতিদিনই গিয়েছেন একটা সময়ে, সংসদে আপনারা এগুলোকে সমর্থন করেছেন, প্রধানমন্ত্রী নিজে তাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, বলেছেন যে আমার সুযোগ থাকলে আমি নিজেও চলে যেতাম। তো এরপরে আসলে তো কিছু দাবি করবার থাকে না, আর দাবি না পূরণ করবারও কিছু থাকে না, এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নিশ্চয়ই আমি আমার বাড়িতে কিংবা আন্দালিবের বাড়িতে কিংবা আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই জাতীয় পতাকা তুলতে পারবেন না যে কোনো সময়, যে কোনো দিন। যারা এনটাইটেলড তারাই তুলবেন, সবকিছু একটা নিয়ম আছে, কোন গাড়িতে পতাকা করবে, তার সাইজ কি হবে, কোন কোন বিশেষ দিনে পতাকা করবে। তো এই যে পতাকা তুলতে হবে কিংবা জাতীয় সঙ্গীত গাইতে হবে, এটি করতে হবে, ওটি করা যাবে না, মানে সবার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি মঞ্চের প্রতিও বলছি, এটি যে গভর্নমেন্ট অ্যালাউ করছে, তাহলে আজকে যদি প্রধান বিরোধী দল বলে যে কালকে জাতীয় পতাকা তুলতে হবে বা কালকে জাতীয় পতাকা নামিয়ে ফেলতে হবে, অর্ধনমিত রাখতে হবে, কালকে সকল জায়গায় জাতীয় সঙ্গীত গাইতে হবে, বা পরশু দিন গাওয়া যাবে না, এই দিন এর সঙ্গে যায় না, কারণ তাদের তো জনসমর্থন আছে, ভোট আছে, সংসদে প্রতিনিধিত্ব আছে, এটি তো সবাই তাহলে করতে পারে। ধন্যবাদ। বিষয়টা যে এত স্পর্শকাতর যে আপনিও কন্টিনিউয়াসলি বিষয়টা বলতে দ্বিধাবোধ করছেন। আমি খুব ক্লিয়ারলি বলি, আমাদের ফ্ল্যাগ রুল আছে বাংলাদেশে, ফ্ল্যাগ রুল ভায়োলেশন করে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা বা অর্ধনমিত করা। আমি 71-এ 7ই মার্চের বক্তৃতা 71-এর 7ই মার্চ শুনিনি, কিন্তু শুনবার সৌভাগ্য হয়নি, কিন্তু এরপরে বয়স বাড়ছে, নিয়মিত শুনছি। আমি শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই বক্তৃতার পরে বাংলাদেশে আর কোনো নেতার বক্তৃতা আমি এভাবে শুনিনি, যেটি করতে হবে এটি করা যাবে না, এই অথরিটি কারো আছে বলে আমি বেগম জিয়া, শেখ হাসিনার অনেক বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছে, আমি শুনি না, সেটা করেছে বঙ্গবন্ধুর পলিটিক্যাল অথরিটি, চলে এসেছে, জনগণ তাকে দিয়েছিল। না, নির্বাচনের মধ্য দিয়েই তাকে সেই ম্যান্ডেটটা দেওয়া হয়েছিল, এবং যে কারণে উনি বলতে পেরেছিলেন। তখন একটি সেই 71-এর 7ই মার্চে একটি সরকার ছিল, কিন্তু সেই সরকারকে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ মানত না। কারণ নির্বাচনের পরে আজকে যখন আপনি এই অথরিটি কাউকে দিচ্ছেন, তার মানে আপনার সরকারের অস্তিত্ব আছে কি? আমি যাচ্ছি ওই জায়গাতেই যাচ্ছি।
বঙ্গবন্ধুর ভাষণটা হয়েছিল বঙ্গবন্ধু নির্বাচনের ভিতর দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনি বলেছিলেন পলিটিক্যাল অথরিটি নিয়ে, ওনার অথরিটি ছিল বলেছিলেন, বলতে পেরেছিলেন। এই যে জাগরণ মঞ্চ বা আমার স্বাধীনতার প্রজন্ম চত্বর থেকে যেটা বলা হচ্ছে, আমি আপনাকে বলি এই বিষয়টাকে আপনি রাজনৈতিক বা আইনগত দৃষ্টি দিয়ে যদি বিশ্লেষণ করেন, যদি মূল্যায়ন করতে চান, তাহলে এর সঠিক উত্তর আপনি পাবেন না এবং এটার প্রতি ন্যায় বিচারও করতে পারবেন না। কারণ এই যে জাগরণটা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এটা সর্বদলীয় কোনো রাজনৈতিক দলের থেকে কিন্তু এটা হয়নি। যখন প্রথম যেদিন শুরু হয়েছে আপনি দেখবেন কাদের মোল্লার জাজমেন্ট হওয়ার সাথে সাথে ওই আপনার ফেসবুক এবং মোবাইল SMS এর মাধ্যমে মানুষজন আসা শুরু হয়েছে। আপনাদের মিডিয়ার সহযোগিতায় আরও মানুষ বেশি জানতে পেরেছে যে ওই জায়গাতে এটা হচ্ছে। তারপর আপনি দেখবেন একটা, দুটা, তিনটা, চারটা করতে করতে সবগুলো চ্যানেল সরাসরি এটাকে সম্প্রচার করেছে। তখন মানুষের আকর্ষণ, প্রচারণা বেড়েছে, মানুষের কাছে বিষয়টা চলে গেছে, মানুষের আকর্ষণ বেড়েছে, আস্তে আস্তে মানুষ গিয়েছে। এই কারণে গিয়েছে ওরা কিন্তু ইতিহাসের বিস্তৃত সত্য যে অধ্যয়গুলো সেটি সম্ভব হয়েছে কিন্তু সরকারের প্যাট্রোনাইজেশন এবং মিডিয়ার প্যাট্রোনাইজেশন। আদারওয়াইজ সেটি পসিবল হতো কিনা সেটি, কারণ আপনি যদি ফেসবুকের কথা বলেন, আমি আপনাকে নিজে অ্যাক্টিভ ফেসবুকে, পার্থ অ্যাক্টিভ ফেসবুকে, আমি নিজেও অ্যাক্টিভ ফেসবুকে কিন্তু আমরা সব রকমের মতামত দেখতে পাই। আমি আপনাকে বলি, এই যে এই বিষয়টা যেটা বললেন আপনি, গভর্নমেন্টের পেট্রোনাইজেশন যে কথা বলছেন, এই ধরনের জাগরণ মঞ্চে গভর্নমেন্ট যদি আইন দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যদি এটাকে প্রতিরোধ করতে যায়, তাহলে কিন্তু সেখানে বিষয়টা কি হবে, রেজাল্টটা কি হবে। বাথরুম বসায় দিচ্ছে, আর বাথরুম কেন দেবে, সব জায়গায় দেয়। কোথায় দেয়? আমাদের বড় বড় রাজনৈতিক সমাবেশ বা বড় কোথাও ধর্মীয় সমাবেশ হলে কিন্তু বাথরুম দেওয়া হয়, খাবার পানি, সিটি কর্পোরেশন থেকে খাবার পানি দেওয়া হয়, টয়লেট দেওয়া হয়, বিশ্ব ইজতেমার সঙ্গে হ্যাঁ দেওয়া হচ্ছে, দেওয়া হয়। এবং খাবার যেটা তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে আমি আমার জানার জন্য, আপনারা অনেক সিনিয়র পলিটিশিয়ান, আপনারা ভালো জানবেন, দাবিটা তো সরকারের কাছে, তাই না? তো আমার কথা হলো, আমি একটা জিনিস জানতে চাই, প্রসিকিউশন সরকারের, আইনের সরকারের, সবই সরকারের। সরকার, আমার সবসময় প্রশ্ন ছিল জেলু ভাই, যে আমি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ইম্পর্টেন্ট মামলা এটা মনে করি, বিং আ ব্যারিস্টার, আমি প্রায় চিন্তা করি যে আজকে ডক্টর কামাল হোসেন এই মামলায় নাই, আজকে ব্যারিস্টার রফিকুল হক এই মামলায় নাই, আজকে রকুনুদ্দিন মাহমুদ এই মামলায় নাই, আজকে ডক্টর জহির এই মামলায় নাই, আজকে আমির ইসলাম এই মামলায় নাই, ইভেন কি আওয়ামী লীগের উকিল যারা, মাহমুদুল ইসলাম থেকে আরম্ভ করে হাসান আরিফ সাহেব অ্যাটর্নি জেনারেল ছিলেন যে আগে, বাসেত মজুমদার, ইউসুফ হোসেন উমান, কেউ নাই। মানে দ্য কোয়ালিটির কথা আমি যেটা জিজ্ঞেস করছি, ঠিক আছে, আচ্ছা মামলা হচ্ছে, বাট যেটা আমি বলতে যাচ্ছিলাম, সরি আমি একটু পয়েন্ট মিস করছি, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে গভর্নমেন্টই তো করছে, তো গভর্নমেন্টই প্যাট্রোনাইজ করে গভর্নমেন্টের বিরুদ্ধে করছে, তাহলে এটা কি একটা গেম, এটা কি একটা নাটক, বা মানে হোয়াট ইজ দিস? কিন্তু প্রথম দিন আমি কিন্তু বারবার বলি, উইথ ডিউ রেসপেক্ট, এই গণজাগরণের প্রত্যেকটা মানুষ যে গিয়েছে, কারণ আমি মনে করি যারা সেখানে গিয়েছে তার চেয়ে 5 গুণ মানুষ কিন্তু বাড়িতে বসে, সচিবালয় ছেড়ে নেমে এসেছেন সরকারি কর্মকর্তারা। জেলু ভাই আমি একটু শেষ করি, জেলু ভাই কথা, আমি মনে করি কি, যদি 5 লক্ষ লোক সেখানে যেয়ে থাকে, আরো তার চেয়ে 10 গুণ লোক বাড়িতে বসে সেটাকে সাপোর্ট করেছে। আমি কিন্তু আই রেসপেক্ট দ্য স্পিরিট, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে সেটা তো সেখানে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, সেটাকে পলিটিক্যালি কেন করা হলো? কারণ এটা একটা ডেঞ্জারাস ব্যাপার আছে, বাংলাদেশের মানুষ কিন্তু এখন একটু মাঝখানে আছে, তারা চিন্তা করছে আমি যে গেলাম, তাহলে এটা থেকে আওয়ামী লীগের হয়ে যাচ্ছে, এটা তো আওয়ামী লীগের, আমরা তো এই কারণে যাই নাই। কারণ এই যে আপনি বললেন যে জনগণের দাবি ছিল শুধু প্রথম কথাটা, মাহমুদুর রহমানের অ্যারেস্টের দাবি কিন্তু জনগণের ছিল না, ইসলামিক ব্যাংক রেটিনা বাদ দেওয়ার দাবি কিন্তু জনগণের ছিল না। তাহলে এইখানে যারা ছিল তারা কি এই লোকগুলিকে দেখে তারা কি ভোটাভুটি করছে যে আমি জিজ্ঞেস করি মাহমুদুর রহমানকে বাদ দেওয়া হবে নাকি, বা ইসলামিক ব্যাংক বন্ধ করা হবে নাকি? তো তারা কি মনে করলো যে না, আমাদেরকে এই পরিমাণ লোক মোমবাতি জ্বালালো, এই 10 লক্ষ লোক সাপোর্ট করলো, আর বাড়িতে আছে 50 লাখ, নাও we can make and unmake any law. এখন আমরা যাই বলবো, কথা হলো তো 50 লাখ 10 লাখ, না আমি একদম বাড়িয়ে বললাম, না বাংলাদেশে তো 16 crore, no there is a strong thing জুলু ভাই, বিকজ টেকনিক্যালি কথা বলতে নাহলে আপনাকে রাজাকার বানিয়ে দেবে। এই জন্য আমি উইথ ডিউ রেসপেক্ট আমি তাদের ফেভারে বল দিয়ে বলছি না, কিন্তু আপনি আমাকে মুক্তিযোদ্ধা বললি আমি মুক্তিযোদ্ধা না, আপনি আমাকে রাজাকার বললে আমি রাজাকার। আমি তারপরও রেসপেক্ট দিয়ে বলছি যে তাদের স্পিরিটকে রেসপেক্ট করা প্রথম 1 দিন 2 দিন 3 দিন এটা, কিন্তু তারপরে যেই অবস্থানটা দাঁড়িয়ে গেল, তারা যদি মনে করেন যে এখন এখানে বসে আমরা যা বলবো দ্যাট ইজ ল, এবং এটা হচ্ছে তারা যেভাবে বললো যে পতাকা উঠাতে হবে, এবং যেভাবে মন্ত্রীরা তাদের কথায় চলে আসতেছে, তো এটা তো ডেঞ্জারাস। আমি এতটুকুই বলবো, আমি এই অনুষ্ঠান থেকেই বলবো যে পারপাস ইজ সার্ভড, যদি আবার পারপাস না হয় আবার আসেন, কিন্তু ডোন্ট ডিক্টেট দ্য গভর্নমেন্ট, বিকজ মানুষ যদি মনে করে, এই যারা গিয়েছিলেন এবং তারা যদি মনে করে, তারা যদি রিয়েলাইজ করে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে, কারণ তারা কিন্তু কোনো দল করেন না, তারা যদি মনে করেন তারা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে।
তাহলে কিন্তু টিকবে না। কারণ মানুষ কিন্তু ইউজ যে হয় এটা কিন্তু মানুষ পছন্দ করেন না, যে কারণ মানুষ স্পিরিট নিয়ে গিয়েছেন। সরি, আপনি এটি তো কাউকে বলা যায় না যে আপনি মুক্তিযোদ্ধা কিংবা আপনি রাজাকার, আপনি কে, প্রত্যেকেরই তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকেরই একটা ইতিহাস আছে, সবাই জানে। সো এইভাবে বলা কতটা সমীচীন। যেমন ধরা যাক কাদের সিদ্দিকীর বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে, তাকে নব্য রাজাকার বলা হয়েছে, তিনি লিখছেন, পাল্টাপাল্টি হচ্ছে, ঠিক, তাকে নিয়ে অনেক রকমের সমালোচনা থাকতে পারে, অনেক রকমের বিতর্ক থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকীর অবদান নিয়ে তো প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে অস্ত্র হাতে যারা দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তাদের অন্যতম, খুব কম সংখ্যক মানুষ কিন্তু সেদিন দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু যুদ্ধই ঘোষণা করেছিলেন। আপনি আসিফ নজরুলের কথা সমালোচনা হচ্ছে, জাহানারা ইমামার নেতৃত্বে যে গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের মধ্যে তিনি একজন। তা আসিফ নজরুল আজকে কোথাও নেই, কারণ ওই যে পার্থ যেরকম আমাকে বলছে যে আপনি রাজাকার হয়ে যাবেন, আমি সে কারণে মুক্তিযোদ্ধাটাও জুড়ে দিলাম, মুক্তিযুদ্ধ করবার আমার কোনো সুযোগ ছিল না, সে কারণে আমি আমাকে ওইখানে জুড়ে দিলাম। তো আসিফ নজরুল তো বিএনপির সময় রাষ্ট্রদ্রোহিতার মামলার অভিযুক্ত ছিলেন এই গণ আদালত করবার কারণে। সমালোচনা করলেই বা কনস্ট্রাকটিভ জিজ্ঞেস করলে যদি অবস্থা দাঁড়িয়েছে তাহলে তো, এবং গভর্নমেন্ট প্যাট্রোনাইজড হয়, তাহলে তো আমরা মানে এটা দেশের জন্য এটা এমবারেসিং বলবো। মানে আপনি অবশ্যই বলবেন, আমি সেখানে আপনি বলতে বলছি, মানে কাদের সিদ্দিকী নিয়ে হাজার রকমের সমালোচনা আপনার থাকতে পারে, আমাকে আপনি না পছন্দ করতে পারেন, আমরা খুব একটা ওয়াইড বেসিক এবং আমি একজন মন্ত্রী, জাস্ট আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, একজন মন্ত্রী দুদিন আগে সংসদে বললেন যে রাজাকার সবসময় রাজাকার। সেই মন্ত্রী কিন্তু এক সময় আওয়ামী লীগ করতেন না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিলেন, এবং ওই যে বলা হয় না, বঙ্গবন্ধুর শরীরের চামড়া দিয়ে ঢোল বাজানো, ডুগডুগি বাজানো, পায়ের জুতা বানানো, যারা বলেছেন তিনি তাদের একজন। এবং তাহলে কি বলবো যে তিনি যাচ্ছিলেন তাই আছেন, তিনি বদলাননি, তিনি এখনো আওয়ামী লীগের হননি, তিনি এখনো শেখ হাসিনার মন্ত্রিসভায় নেই? মানে যদি রাজাকার যদি সবসময় রাজাকার থাকে, তাহলে যে যা ছিলেন তিনি সবসময় বদলাতে পারেন না। আপনারাও বাংলাদেশে যে দিন বদলাবার কথা বলছিলেন, ডিজিটাল বাংলাদেশ, এগুলো করতে পারবেন না, যা ছিলেন তাই তো থাকছেন। আমি আপনাকে একটা কথা বলি, আমরা আলোচনা অনেকগুলো, আমরা কোনো ব্যক্তির কে নিয়ে আমরা বোধহয় আলোচনা না করাই ভালো। দেশের বর্তমান চলমান যে অবস্থা, আমাদের দেশে গত 2-3 দিন থেকে যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় সেই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার। আমাদের কাদের সিদ্দিকী সাহেব বা আসিফ নজরুল ভাই বা তাদের ব্যক্তি পর্যায়ে আলোচনাটাকে আমার মনে হয় সীমাবদ্ধ না করাটাই বেটার হবে। আমি যেরকম পার্থ একটা কথা বলছিল, পার্থ তো ব্যারিস্টার মানুষ, খুব ভালো, আমার চেয়েও ভালো জানি ব্যাপারে। প্রসিকিউশন গভর্নমেন্টের, ডিফেন্স হলো যারা অভিযুক্ত যারা, কিন্তু কোর্টটা কিন্তু গভর্নমেন্টের না, কোর্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এবং কোর্ট যদি কাউকে যদি সাজা না দেয়, গভর্নমেন্টের কিছু করার নাই। বাংলাদেশের কোর্ট এত ইন্ডিপেন্ডেন্ট? অবশ্যই তারা অফিসিয়ালি থিওরিটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট। একজন জাস্টিস যদি কাউকে খালাস দিয়ে দেয়, সরকারের কিছু করার নাই। কাদের মোল্লার যেমন যে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, উনি বলেছেন উইদাউট বিয়ন্ড রিজনেবল ডাউট 6টা অভিযোগ প্রমাণিত হয়েছে। তারপরেও কাদের মোল্লাকে ডেথ সেন্টেন্স না দিয়ে তাকে যাবজ্জীবন দিয়েছে। এটা তো কোর্ট ঠিক করেনি। কিন্তু আমাদের গভর্নমেন্টের কি করার আছে? গভর্নমেন্ট তো কিছু করতে পারবে না। গভর্নমেন্টের এখানে একটা বিষয় করা, সেটা আপিল করার একটা বিষয় আছে। আইনে আপিলের একটা সীমাবদ্ধতা ছিল, আমরা আইন পরিবর্তন করে সেটা ওপেন করে দিয়েছি। আমি একটা কথা বলি, এই সংসদের সাথে, যেহেতু আমি সংসদ সদস্য, সংসদ নিয়ে এই মঞ্চের, আমাদের প্রজন্ম মঞ্চের একটা কথা হচ্ছিল, আমি একটু এই ব্যাপারে একটু ডিফেন্ড করব। সংসদের দাবির সাথে আমাদের প্রজন্ম চত্বর থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছিল, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে, কোন দেশের সংসদ কোন দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করলে সেই দাবি না পূরণ হওয়ার, সেই দাবি নিয়ে আর ঘণ্টাখানেক অপেক্ষা করার কিছু থাকে কিনা? কারো তো দাবি করবার কোনো সুযোগই দরকারই পড়ে না। সংসদ যদি যেখানে ঐকমত্য পোষণ করছে সেই দাবির সঙ্গে, তো দাবি তো অটোমেটিক্যালি সেটি পূরণ হয়ে যাবে। কোন দাবিটার কথা বলছেন? না, ওই যে বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, এটা তো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল। আমরা পার্লামেন্টে এসে আমরা বেসরকারি মাহমুদুজ্জামান সিলেটের এমপি, উনি লটারিতে সিদ্ধান্ত প্রস্তাব পেয়েছিলেন যে অবিলম্বে যুদ্ধের বিচার করা হোক। এটা সর্বসম্মতিভাবে সিদ্ধান্ত প্রস্তাবটা পাস হয়েছে। যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কেউ বাংলাদেশে লেখালেখি করতো না, কথাবার্তা খুব একটা বলতো না, তখনও কিন্তু আমরা করেছি। না, ঠিক আছে, অসুবিধা না, এটা করা উচিত। তো আমি বলছি এটাই যে আমি এমপি হিসাবে আমি নিজেও গিয়েছি, আমার পরিবারের সদস্যরাও গিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চে একাত্মতা ঘোষণা করার জন্য। কেন গেছে?
সেখানে বলা হচ্ছিল আমাদের রাষ্ট্রের জন্মীয় প্রক্রিয়ার যে এলিমেন্টগুলো, কেমিস্ট্রির যে ইয়েগুলো, সেখানে কিন্তু আলোচনা হচ্ছিল, উচ্চারিত হচ্ছিল প্রজন্মের ভিতরে। সেগুলো যখন ছড়িয়ে যাচ্ছিল আমরা কিন্তু আনন্দ বোধ করেছি, যেগুলো প্রজন্মদের জানা দরকার। সরকার যেটা করতে পারেনি, এই প্রজন্মের চত্বর থেকে স্লোগানের ভিতর দিয়ে মিডিয়ার সহযোগিতায় কিন্তু সেটা সারা দেশে ছড়িয়ে। তাহলে যেটি সরকার পারেন সেটি যদি এরা পারে তাহলে সরকার এদেরই থাকা উচিত। কিছু কিছু বিষয় আছে তাদের যে জাগরণটা, এটা আপনার যেমন আমি যত ভালো কথা বলি আপনি তো আমাকে এরকম পাবলিসিটি দিবেন না। পার্থ যত দামি মূল্যবান কথা বলুক, 16টা চ্যানেল কিন্তু এইভাবে ওই যে কি লাইভ টেলিকাস্ট করবে না, সারা দেশের মানুষ জানবেও না। কিন্তু ওদেরকে যেভাবে আপনারা করেছেন, আর ওদের প্রতিটা কথা, স্লোগানগুলো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, জয় বাংলা, বীর বাংলা। জয় বঙ্গবন্ধুটা বাদ দিয়ে দিলেন কেন? স্বাধীনতার তো ওইটাও স্লোগান ছিল। এখানে কথা আছে বাবা, আপনি যে জোটের সাথে রাজনীতি করেন, আপনার সে জোট বলে জয় বঙ্গবন্ধুর হচ্ছে দুলো। তাহলে আমাদেরটা কেয়ার করলেন কেন আপনি? আমি যেহেতু আওয়ামী লীগের এটাকে না, ওরা কিন্তু খুব ট্যাক্টফুলি করেছে সার্বজনীনতা দেওয়ার জন্য, যেখানে মানে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে রাখলে সেটা সার্বজনীনতা পায় না। এটি কি প্রমাণিত করবার চেষ্টা হলো? কামিং বিএনপি নো তারা কিন্তু বলেছে যে আমরা জয় বাংলা মুক্তিযুদ্ধ, বিএনপি মুক্তিযুদ্ধ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস, এটা আপনি বলছেন, আমি বলছি, কিন্তু ইতিহাসের সঙ্গে রাখলে সেটি সার্বজনীনতা পায় না। না থিওরিটিক্যালি আমি আপনাকে একটা কথা বলি, আপনি আজকে বিএনপি বলতে পারেন না, যেই বলতে পারো যে বঙ্গবন্ধুকে বাদ মানি না, আপনারা তো আপনাদেরটা করবেন। আপনারা তো পলিটিক্সের জন্য বঙ্গবন্ধুর বাদ দিয়ে দিলেন। না আমরা বাদ দিই। তাহলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা বাদ দিলেন। ওখানে আমরা যখন কথা বলি, বক্তৃতা দিয়ে আমরা বলি না, আমার জানার জন্য আমি জানছি। আমার কথা চলো, আমরা তো কথা বলি, যারা আওয়ামী লীগ করে এই জয় বাংলা স্লোগানটা একটা দলীয় স্লোগানে পরিণত করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগকে বহন করার জন্য। আমরা একাই দুঃসাধ্য বোঝা বহন করেছি দীর্ঘদিন, কিন্তু এই প্রথম এই স্লোগানটা এখন এসে জাতীয় স্লোগান হয়ে। না এই কথাটা তো আমাদের কথা হলো স্বাধীনতার পার্সপেক্টিভের কথা আমরা বলছি। আমি আপনাকে ছোট বা আপনাকে এমবারেস করার জন্য বলছি না, আমি আমার কিউরিওসিটি থেকে। আমার এমবারেসের কোনো কারণ নেই। আমার একটা জিনিস জানবার আছে যে আপনার বাবা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমার যদি মনে পড়ে যে তিনি 4 দলীয় জোট যখন ক্ষমতায়, তখনও বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারে এই জামাত শিবিরের পলিটিক্স নিয়ে কথা বলেছেন, এবং তাদেরকে ব্যান করা বা তাদের রাজনীতি নিষিদ্ধ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার কথাও তিনি অনেক সময় বলেছেন। তো আপনি কেন এই যে তরুণদের জাগরণ, যেভাবেই আপনি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি না কেন, এটি এক ধরনের জাগরণ, এক ধরনের তার একটা চেষ্টা তো করেছে এবং সফল হয়েছে সেই অর্থে একদিক থেকে, কারণ আপনি নিজেই বলছেন যে এটি প্যারালাল সরকারে রূপান্তরিত হয়েছে। আপনি কেন এর সঙ্গে পুরোপুরি একাত্ম হতে পারলেন না? না আমি তো সম্পূর্ণ একাত্ম স্পিরিটের সাথে, আমি তো না বলছি না। আমরা যারা পলিটিক্স করি, দেখুন আমরা তো জামাত ইসরাফিল আলম তো শাহবাগে গেছে, আমরা তো আমি বুঝাই আপনাকে, এটা একটা কারণ আছে, আমি বলি আপনাকে। আমরা যারা পলিটিক্স রাজনীতি করি, আমরা যারা ঐক্য করি, জোট করি, যাই করি, আমরা কিন্তু একটা নির্বাচনী ঐক্য করি বেসিক্যালি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এরশাদ সাহেবের সাথে যে ঐক্য করেছেন, এরশাদ সাহেবের 10 বছরের দুর্নীতির দায়ভার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নেবেন না। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সময়কার আওয়ামী লীগ সরকারের যে দুর্নীতির ব্যাপারগুলি হচ্ছে, এগুলি কিন্তু রিপিটেড ফ্যাশনে রাশেদ খান মেনন সাহেব থেকে আরম্ভ করে ইভেন এরশাদ সাহেব বলছে আমরা দায়িত্ব নিব না, ইফ ইউ ক্যান কারেক্ট মি, তাই না? এটা বলছেন। তো আমরা কিন্তু যুদ্ধাপরাধী বা ওই অ্যাঙ্গেলে আমরা যাচ্ছি না। আমাদের কথা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একটা জোট করেছি, এবং এই জোটটা কিন্তু যদিও 18 দলীয় জোট, ইটস মোর উইথ আ বিএনপি জোট। যেমন আমি পারছি যদি বিজেপি যদি না থাকে, জামাতের জোট কিন্তু বিএনপির সাথে থেকে যাবে, বা জামাত যদি না থাকে আমার জোট কিন্তু বিএনপির সাথে থেকে যাবে। কিন্তু বিএনপি যদি না থাকে, বাকি 17 দলের কিন্তু জোট থাকবে না। আপনি কি কথাটা বুঝতে পারছেন? তো আমার কথা ছিল পলিটিক্সে আমাদের সাথে তো, আমি তো মুক্তিযুদ্ধ করেন, অফকোর্স আমি একটা মুক্তিযুদ্ধের সন্তান, কিন্তু আমাদের সাথে অলি আহমেদ সাহেব আছেন, হু ইজ এ বীর বিক্রম। তো আমরা কিন্তু ওই ব্যাপারে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না, এবং আমাদের কোনো সিম্পথি বা কোনো কিছু যুদ্ধাপরাধের বিচার, বাট আমরা যেটা বলি, যেহেতু আমরা পলিটিক্স করি, সেটা আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই বিচারটা একটা পলিটিক্যাল বেনিফিটের জন্য করা হচ্ছে। এবং ইসরাফিল ভাই যেটা সুন্দর করে বললেন, সেটা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখুন, কাদের মোল্লা ফাঁসি হওয়ার আগে কিন্তু গোলাপ ফুল দিয়েছিল জামাতের লোকরা সেই মিছিলে। হঠাৎ করে এত বড় মিছিল করার পারমিশন জামাত পেয়ে গেল, এবং তারপর একটা সিম্বলিক হরতাল করলো, এবং তারপর কাদের মোল্লার যাবজ্জীবনটা আমরা দেখলাম। আমরা একটা পলিটিক্যাল আমি আপনাকে মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, কিন্তু এরপরে আপনাকে ফ্লোরটা দিচ্ছি। আমার একটি জিজ্ঞাসা, যে আজকে যে জামাত শিবিরের এই জায়গায় অবস্থানটা, এর দায় কি কেবলমাত্র
কোনো বিশেষ রাজনৈতিক দলের, নাকি সম্যভাবে আপনারাও দায়ী? এবং সেই প্রশ্নটি আমি ৭২ সালের থেকেই শুরু করতে, স্বাধীনতার পর থেকেই শুরু করতে চাই। যে ওনারা অভিযোগ করেন যে এক রাষ্ট্রপতি পদপ্রার্থী আপনাদের, তার পক্ষে ভোট চাইতে গিয়ে আপনারা গোলাম আজমের কাছে গিয়েছেন, তাকে সালাম করেছেন। আপনারা জামাতের বিভিন্ন নেতার বাসায়, আপনাদের বিভিন্ন নেতার বাসায় জামাতের নেতারা এসে বৈঠক করেছেন। আপনারা একসঙ্গে আন্দোলন করেছেন, একসঙ্গে প্রেস কনফারেন্স করেছেন, এবং যেটি এই সিমলা চুক্তি হিসেবে আলোচনা করা হয় অনেক সময়। তো সিমলা চুক্তির আদলে আসলে যেটি, সিমলা চুক্তি তো মূলত পাকিস্তান এবং ভারতের সঙ্গে চুক্তি। সিমলা চুক্তির আদলে ১৯৭৪ সালে একটি চুক্তি করা হয়েছিল, ত্রিদেশীয় পার্টনার চুক্তি, এবং সেটি বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আমি জাস্ট চুক্তির কয়েকটা অংশ পড়ি, এবং সেখানে কনসেপচুয়ালি যদি আপনি এই জায়গায় আপনার অবস্থান থেকে থাকে, তাহলে এটি আজকে যা হচ্ছে বা আজকে আপনারা যেটি বলছেন এবং আপনাদের মাঝখানের যে তৎপরতা, সেগুলো একসঙ্গে যায় কিনা। এবং ইন দিস কানেকশন দ্য থ্রি মিনিস্টার্স ডক্টর কামাল হোসেন ফ্রম বাংলাদেশ, সর্দার শরণ সিং ফ্রম ইন্ডিয়া, অ্যান্ড মিস্টার আহমেদ আজিজ আহমেদ from Pakistan. In this connection, the three ministers noted that the matter should be viewed in the context of the determination of the three countries to continue resolutely to work for reconciliation শব্দটা আমি জোর দিচ্ছি। The minister further noted that following recognition, the Prime Minister of Pakistan declared that he would visit Bangladesh in response to the invitation of the Prime Minister of Bangladesh, and appeal to the people of Bangladesh to forgive and forget the mistakes of the past. Similarly, the Prime Minister of Bangladesh, Bangabandhu Sheikh Mujibur Rahman, had declared with regard to the atrocities and destruction committed in Bangladesh in 1971 that he wanted the people to forget the past and to make a fresh start, stating that the people of Bangladesh knew how to forgive. In the light of the foregoing, and in particular having regard to the appeal of the Prime Minister of Pakistan to the people of Bangladesh to forgive and forget the mistakes of the past, the Foreign Minister of Bangladesh stated that the government of Bangladesh has decided not to proceed with the trials as an act of clemency. It was agreed that the 195 prisoners of war may be repatriated to Pakistan along with the other prisoners of war now in process of repatriation under the Delhi Agreement. আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখেন, এখানে কিন্তু একটা বিষয় আছে। বঙ্গবন্ধু উনি দেশের এগ্রিমেন্ট যেটা হয়েছিল, আমি এই এগ্রিমেন্টের সঙ্গে, বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে, নাগরিক হিসেবে আমি এই চুক্তি সঙ্গে একমত না, আমি পছন্দ করি না। আমি ক্লিয়ার করি। দ্বিতীয়ত, যে এই অধিকার কাউকে, শহীদ পরিবারের কেউ দেয় নেই এই ধরনের একটি চুক্তি করবার জন্য। কিন্তু এই যে যখন আপনি বলেন যে ফরগেট দ্য পাস্ট টু মেক এ ফ্রেশ স্টার্ট অ্যান্ড বাংলাদেশ নিউ হাউ টু ফরগিভ এবং রিকনসিলিয়েশন, এই শব্দগুলোর উপর আমি জোর দিতে চাই। বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, কি বললেন আপনি? আমার কাছে পুরোটা নাই, পুরোটা কিন্তু নাই। আমি বলেছি যে যার 195 জন, 14 এবং 15 ধারাটা, 195 জন যে পাকিস্তানি যে বন্দী ছিল, তাদের বিচার করার দায়িত্ব ছিল ভুট্টো। আমার দেশে আমি তাদের ফেরত দেওয়ার পর বিচার করব। বাংলাদেশে যারা আছে তাদের বিচার বাংলাদেশ করবে। আমার কাছে চুক্তিটা পুরোই আছে। হ্যাঁ, আর এই যে আপনি বলেন যে ভুলে যাওয়ার কথা, এখন এখানে একটা বিষয় আছে যে বঙ্গবন্ধু কিন্তু 72 সালে কোলাবরেটর অ্যাক্ট করেছিলেন, সেটা ইন অ্যাকর্ডেন্স উইথ এভিডেন্স অ্যাক্ট। আমাদের 1872 সালে যে এভিডেন্স অ্যাক্ট আছে, সেই এভিডেন্স অ্যাক্টের আওতায় আইনগুলো, এটা কোন কমপ্লেক্স, ইট মে বি কমপ্লেক্স কিন্তু এটা বুঝতে হবে, কমপ্লেক্স এই এভিডেন্স অ্যাক্টের আওতায় কিন্তু এই যে আপনার এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ল, যেটা আন্তর্জাতিক অপরাধ ল, আইনের আওতায় কিন্তু যারা অপরাধী তাদের বিচার করা যায় না। সেই জন্যই কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশনের যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেটা হয়েছিল শুধুমাত্র এই যুদ্ধ অপরাধী বা মানবতা বিরোধী অপরাধী। আপনি এই কথা উঠালেন কেন? বিচার করার জন্য। আমি এই কথাটা উঠালাম যে এই যে স্বাধীনতা বিরোধী বলে যাদের নিয়ে এত কথা হচ্ছে, তাদেরকে কম বেশি বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল নিজেদের সুবিধার জন্য, রাজনৈতিক সুবিধার জন্য স্বাধীনতার অব্যবহিত পর থেকেই
এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে এই জায়গায় এনেছে, which is 100% true। মানে সেটি আপনি যে কথাটা বলছেন একটু আমি বলি, আপনি একটা কথা আমি আপনাকে বলে দিই যে সাধারণ জনগণ যারা, তাদের মনে যেটা আপনি বললেন যে শহীদ পরিবার কোনোদিন ক্ষমা করবে না, সাধারণ মানুষ কোনোদিন ক্ষমা করবে না যারা দেখেছে। আপনাদের জোট চিহ্নিতদের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, ওনারা সেই অর্থে প্রমিনেন্ট ছিলেন না, ফ্রন্ট লাইনে ছিলেন না, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছেন। আমি আপনাকে তো তাই বলছি যে কারো ইন দ্য উইয়ার্ডেস্ট ড্রিম, পসিবল ড্রিমই তো এই শাহবাগের কথা তো কেউ কোনোদিন চিন্তা করে নাই। এই জিনিসটা, এই যে জনগণ যে কিছু কিছু ম্যানিফেস্টো অন্তরে ধারণ করে, সকল ম্যানিফেস্টো যে পদ্মা সেতু বা শেয়ার মার্কেট কেলেঙ্কারির মতো মানুষ ভুলে যায় না। কিছু কিছু ম্যানিফেস্টো আমরা যখন বলে দিই, আমরা আপনি কি মনে করছেন, মানে অ্যাডমিট করছেন যেগুলো মানুষ ভুলে গেছে, পদ্মা সেতু বা না না তা বলছি না, বাট মানে আমি যে দ্য পয়েন্ট আই ওয়ান্টেড টু মেক দ্যাট ইজ কিছু কিছু জিনিস মানুষ অন্তরে ধারণ করে। মেবি দিস ইজ আমি বোধহয় একটু শেষ করে দিই এটা। এরপরে আপনার যে আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় এই যে সংগঠিত অপরাধ যেগুলো, যেমন জেনোসাইড, তারপরে আপনার হচ্ছে মাস কিলিং, এগুলো কিন্তু ক্ষমার অযোগ্য। এটা কিন্তু ইমিউন যোগ্য না, এটা কিন্তু ইয়ে হয় না, ক্ষমা করা যায় না। এই 195 জন, নোবডি ক্যান, না না, এই 195 জন তার সঙ্গে যুক্ত ছিল না পাকিস্তান। না, তাদের বিচার ভুট্টু করবে। আপনি দেখেছেন, আপনি দেখবেন অনেক ডকুমেন্ট আমি আপনাকে দেখাতে পারবো, আপনি যদি আমাকে সময় দেন, আগামী কালকে দিন আমি ডকুমেন্টগুলো নিয়ে আসতে পারবো। এবং বঙ্গবন্ধু বলেছে, পুরো চুক্তিটাই আছে, পাকিস্তানি নেমেই বলেছেন, ভুট্টু সাহেব আপনি তাদের বিচার কার্যক্রম শুরু করেছেন কেন, বঙ্গবন্ধু বলেছেন। কিন্তু তারপরে এইখানে যে বিচার ব্যবস্থাটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন 1973 সালে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করে, এই যে বিচার ব্যবস্থা কিন্তু চলছিল, এটা চলমান ছিল, বঙ্গবন্ধু তো বন্ধ করেননি। 1975 সালে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 70টা ট্রাইব্যুনাল চলমান ছিল এবং সেখানে 11,000। যে ওই সময় প্রসিকিউটর খন্দকার মাহবুব হোসেন বলছেন যে দেলোয়ার হোসেন সাইদি যে 30,000 জনের বিচার শুরু করেছিলেন, সেই আসামিদের মধ্যে তিনি ছিলেন না। আমি একটা কথা বলি, আমরা ব্যক্তি কিনা আলোচনা করলে ইট উইল টেক লং টাইম। আমি শুধু বলি যে 37,000 গ্রেপ্তার হয়েছিল দালাল আইনি, কিন্তু দালাল আইনি পর্যাপ্ত বিচার করা যাবে না। এই জন্য বঙ্গবন্ধু মনে করলে আমার দেশ পুনর্গঠনের জন্য আমরা খুঁটিনাটি অপরাধের জন্য যদি আমরা বিচার শুরু করি, তাহলে অনেক মানুষের বিচার করতে হবে। তখন কি বললেন, সুনির্দিষ্ট 4টি অভিযোগ, যেটা সবাই বলে অগ্নিসংযোগ, নরহত্যা, ধর্ষণ আর হচ্ছে লুটতরাজের সাথে যাদের সম্পৃক্ততা নাই সরাসরি, তাদেরকে মাফ করে দাও। মাফ করে 26,000 মাফ পেয়ে গেলেন বঙ্গবন্ধু জেনারেল মার্সির ভিতরে। মাপে এই যে 11,000-এর বিচার হচ্ছিল, চার্জ ফ্রেম হয়েছিল 11,000-এর বিরুদ্ধে, 752 জন ওয়াজ কনভিক্টেড, তারা কিন্তু কনভিক্টেড হয়ে গেল, চিকনাইয়ের ফাঁসি হয়ে গেল। আর বাকিগুলোর বিচার কিন্তু অনগোয়িং চল। 70টা ট্রাইব্যুনাল, এখন তো 3টা ট্রাইব্যুনাল, তখন 70টা হয়েছিল। চলমান অবস্থায় বঙ্গবন্ধুর খুন হয়ে গেলেন, জাতীয় 4 নেতা খুন হয়ে গেলেন। জাতীয় 4 নেতাকে নভেম্বরের 3 তারিখে রাতে খুন করার পরেই ঠিক ডিসেম্বর মাসে, বিজয়ের মাসের 31 তারিখে কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রিপিল অর্ডিন্যান্স জারি করে সবাইকে জেলখানা থেকে মাফ করে দেওয়া হলো, দণ্ডপ্রাপ্তদের ছেড়ে দেওয়া হলো। দিয়ে তারপর দেখেন আপনি প্রেসিডেন্ট অর্ডার 2 অফ 1976, সেইখানে আপনার অর্ডিন্যান্স জারি করে আপনার এই যে ধর্মভিত্তিক রাজনীতি যেটা নিষিদ্ধ করা ছিল সেটাকে পুনর্জীবিত করা হলো। করার পরে যে কথা বলছেন ওই জায়গায় আপনারা তো 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা বিশাল অ্যামেন্ডমেন্ট করলেন। আমি শেষ করি। তারপরে কিন্তু এই যে রাজনৈতিকভাবে স্বাধীনতা বিরোধী অবস্থানে যারা ছিল, তার রাজনীতি করার, ব্যবসা বাণিজ্য, তার সকল রাষ্ট্র পরিচালনার সকল কাজে সম্পৃক্ত হবার কিন্তু তারা সুযোগ পেল। সব লিগ্যাল ব্যারিয়ারগুলো উইথড্র হয়ে গেল। তখন তারা সাধারণ মুক্তিযোদ্ধা আর রাজাকারের মধ্যে কোনো ব্যবধান কিন্তু থাকলো না। এই ব্যবধান কিন্তু একটু শেষ করি, এরশাদ সাহেবের সময় আরো কিন্তু প্রমোট হলো, যখন রাষ্ট্র ধর্মকে। এরশাদ সাহেব যা না করেছেন, আপনি তো তার চেয়ে বড়টা করেছেন, যে এখন আপনি এমন আইন করেছেন সংবিধানে সংশোধন করে যে রাষ্ট্রধর্ম ইসলাম যে আছে সেটির বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না, আদালতে যেতে পারবে না, সেটিও তো আপনি করে দিয়েছেন। না 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 না, প্রশ্ন করা যাবে না সেটা না, আমি আপনাকে বলি। এখন যেটা বলা হয়েছে যে অপরিবর্তনীয় করেছেন না, এটিকে আপনি কোনটা, এই যে কোনো কিছু অপরিবর্তনযোগ্য না, সংবিধান তো অপরিবর্তনীয় যোগ্য না, সেটি আপনি বুঝি, কিন্তু আপনি সংবিধানে তো সেই প্রভিশন সেটি বলেছেন। না না না, পরিবর্তন করা যাবে না, কারণ আপনি আবার 2/3 মেজরিটি আবার পরিবর্তন করতে পারবেন, কিন্তু না না, আপনি মৌলিক কতগুলো বিষয় চিহ্নিত করেছেন এবার পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে। হয়নি, হয়েছে তো, সেটা আমি বলছি যে হওয়া সম্ভব, কিন্তু আপনারা যে সংসদ সদস্যরা সংবিধানটা চেঞ্জ করলেন, আপনি যদি সেকুলারিজমকে পরিবর্তন করতে পারেন, কেন পারবেন না? শুনেন, জিনিসটা সেরকম 2/3 মেজরিটিতে অবশ্যই পরিবর্তন করতে পারবেন, অবশ্যই পরিবর্তন করা যাবে, কিন্তু আপনারা বলেছেন যেগুলো অপরিবর্তনীয়। না না, পঞ্চদশ সংশোধনীতে সেটি লিখতে পারবো, আমরা এটার মধ্যে চলে জিলুর ভাই, আমরা একটু লিখতে পারবো, কিন্তু পরিবর্তন করতে পারবেন। 2/3 মেজরিটি হলেই করতে পারবেন আপনি। আমি লিখতে পারবো পরিবর্তন করা যাবে না, বাট আপনি 2/3 মেজরিটি জেনে আবার বলে যে পরিবর্তন করা যাবে, তখন কেন হবে না? আপনি আইন করে বলেছেন অনেক কিছু নিষিদ্ধ,
তো যেটি সবসময় নিষিদ্ধ থাকে, কিন্তু সেগুলো তো সংবিধান সাইডলাইনে রেখেও তো অনেকে অনেক কিছু করে। না না না, সংবিধান সাইডলাইনে রাখার বিষয় না, এটা সামনে আমরা শেষের প্রান্তে আমি আসছি আপনার কাছে। সামনে রাখতে হবে। না, আমি 2 মিনিট সময় আপনার জন্য শেষ করবার। আমি একটু এতটুকু বলতে চাই, এখন দেশটা একটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন, একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, এবং আওয়ামী লীগ যে জিনিসটা হাতে নিয়েছেন, এবং আওয়ামী লীগের এটাকে ঠিক করার বা এটাকে ধরার মতো বা এটাকে প্রোটেক্ট করার মতো ইনাফ ইকুইপড আওয়ামী লীগ মনে হচ্ছে না। এভাবে নির্বিচারে মানুষ সাধারণ মানুষ যারা মারা যাচ্ছে, কথায় কথায় গুলি করে মেরে ফেলার আমরা তীব্র প্রতিবাদ করি, এবং এরকম করে কোনোদিন কোনো প্রবলেম সলভ হবে না। স্পেশালি আপনি দেখেছেন নাকি জানি না, তবে একটা ভিডিওতে যে একজনকে 2টা লাথি মেরে পয়েন্ট ব্ল্যাঙ্কে গুলি করে দিয়েছে পেটের উপরে। তো এই জিনিসগুলি থেকে বের হয়ে আসতে হবে, না হলে কিন্তু সামনে মেবি এই দেশ কিন্তু খুব খারাপের দিকে চলে যাবে। আর আমি আরেকটা কথা বলবো, যদি আমি একটু সময় নিই, আমার একটা কথা বলবো, মুক্তিযুদ্ধের চেতনা সবাইরে আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা গভর্নমেন্টের মধ্যে জানি কোনো প্যারালা, মানে আমার ভালো লাগে যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেন বা হানিফ সাহেব বলেন যে আমরা হরতাল প্রতিহত করব, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যখন কোনো নন পলিটিক্যাল অর্গানাইজেশন এই কথাটা বলেন, পলিটিক্স দ্বারা প্রভাবিত হয়ে বাবা, তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগে না। আমরা চাই তারা, স্পেশালি যেই শাহবাগ চত্বর বা নতুন প্রজন্ম তারা যারা এসেছিলেন যে দাবি নিয়ে, তারা পেয়ে গিয়েছেন, বা এই দাবিতেই তারা স্টিক থাকুক, কোনো পলিটিক্সে ইনডাইরেক্টলি জানি তারা ঢোকে না যায়। আপনি কি আমার সাথে একমত? হ্যাঁ, না, শাহবাগ চত্বরে যেটা নতুন প্রজন্মের জাগরণ মঞ্চ, তারা কোনো পলিটিক্স করবে না, কিন্তু তাদের মৌলিক দাবির ভিতরে রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু সেটা হয়তো বা কোনো দলের বিপক্ষে যেতে পারে, কিন্তু এই দেশের এবং রাষ্ট্রের পক্ষে যেন থাকে, আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যেন সেটা থাকে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে এই যে ডেলিবারেট and systematic destructive activity যেটা শুরু হয়েছে আমার বাংলাদেশে, it should be stopped. এটা যেখান থেকেই হোক না কেন, এটা বন্ধ করতে হবে। আজকে ইয়েস, অবশ্যই গভর্নমেন্ট উইল ডু ইট, আর গভর্নমেন্ট এটা করতে না পারলে গভর্নমেন্ট ফিল করবে। গভর্নমেন্ট যদি এটাকে অ্যাডিকুয়েটলি না করতে, এই যে ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটি যেটা শুরু হয়েছে ডেলিবারেট অ্যান্ড সিস্টেমেটিক, সারা দেশে রাস্তা বন্ধ করে দাও, গাছ কেটে আগুন লাগিয়ে দাও, পর্যটক চলতে পারবে না, ট্রেন চলতে পারবে না, গাড়ি নিয়ে কেউ বের হতে পারবে না, আগুন ধরা, এই যে দস্যুবৃত্তি যেটা কি বলি আমি, যেটা প্রফেশনাল, এটা পেশাদারিত্বের সাথে যে ক্রিমিনাল ক্রাইম করা, সংগঠিত ক্রাইম করা, এটা যদি সরকার জামাত বাতিল করছেন না, সেটা জামাত বাতিল, আমি আমার পার্সোনাল ভিউ না, আমার পার্সোনাল ভিউ, জামাত ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, নিবন্ধিত রাজনৈতিক সংগঠন, সেটা একটা আইনি কাঠামোর ভিতরে আছে, এটা আইনগত দৃষ্টিতে এটাকে দেখতে হবে, এটা অবশ্যই আইনগতভাবে দেখতে হবে। শুধুমাত্র কিছু মানুষ বললো এটা বাতিল করো, ওটা করতে হবে, আর করে ফেললো, একটা গভর্নমেন্ট দায়িত্বশীল তা করতে পারে না। গভর্নমেন্টকে সংবিধান দেখতে হবে, মানবাধিকার দেখতে হবে, রাইট অফ অ্যাসোসিয়েশন দেখতে হবে, রাইট অফ মুভমেন্ট দেখতে, সবকিছু দেখতে হবে। আর একটা জিনিস বলবো, যেটা পার্থত তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতা, এবং সে তার অনেক ভবিষ্যৎ, খুব সুন্দর ভবিষ্যৎ, আমাদের চেয়ে তার রিস্ক ফ্যাক্টর কম পলিটিক্সে। আমি যে কথাটি বলবো, যে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পারত, যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকায় ছিল, আজ পর্যন্ত যারা সেই ভূমিকার জন্য মাফ চায়নি, জাতির কাছে ক্ষমা চায়নি, তাদের সাথে আমরা রাজনীতি করব কি করব না, তাদের রাজনীতিকে আমরা স্বীকৃতি দিব না তাদের রাজনীতিকে আমরা হেট করব, ঘৃণা করব, এই সিদ্ধান্তটা আমাদের নিতে হবে, তাহলে আমার মনে হয় রাজনৈতিক কনসাস। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়, আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নাম্বার আমাদের SMS করতে চান, করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয় মাত্রা। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 12টা 5 মিনিটে এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। বেশ আন্দালিব রহমান এবং মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশের প্রতিটি মানুষ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, ধর্ষণ করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার চায়। যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, সেই রাষ্ট্র হিসেবে পাকিস্তান এখন, এবং বাংলাদেশে যারা আছে, জামাত, শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছেন, দলগতভাবে, গোষ্ঠীগতভাবে, ব্যক্তিগতভাবে, বাংলাদেশের মানুষের চাওয়া হচ্ছে তারা প্রত্যেকে নিঃশর্তভাবে ক্ষমা চাইবে এবং তাদেরকে সেটি চাইতে হবে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের চাওয়া হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, যে অসাম্য, যেখানে লুটপাট থাকবে না, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, নিপীড়ন থাকবে না এবং গণহত্যা থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, সন্ত্রাস থাকবে না, মানুষকে বিনা বিচারে হত্যা করা হবে না, সেরকম একটি বাংলাদেশ, যে বাংলাদেশে এটি স্থিতিশীল
রাজনৈতিক পরিস্থিতি থাকবে, গণতন্ত্র থাকবে এবং সেই ধারাবাহিকতায় অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে, সেরকম একটি বাংলাদেশ কিন্তু মানুষের চাওয়া। এবং এটি করতে যারা ব্যর্থ হবেন তাদের বাংলাদেশে, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে খুব একটা ভালো এটি আর এই মুহূর্তে বলা যাবে না। বাংলাদেশে এই মুহূর্তে এখন যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা নিশ্চিত করেই বলতে পারি যে আমরা একটা চরম ঝুঁকির মধ্যে আছে। এখানে শাসনতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে কিনা সেটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কাজে অবস্থা যদি শান্ত না হয়, পরিবেশ যদি শান্ত না হয়, সেই হুমকিটা বাংলাদেশের থাকছে। একই সঙ্গে বাংলাদেশের আজকের যে চেহারা আমরা দেখতে পাই সেটি ৪২ বছর আগে যে পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করেছি, যে পাকিস্তান এখন পৃথিবীর মধ্যে সবচাইতে অস্থিতিশীল একটা দেশ, যেখানে প্রতিদিন প্রতিটি মানুষের জীবনের ঝুঁকি প্রতি মুহূর্তে থাকে, সেরকম একটি দেশ কিন্তু বাংলাদেশকে এনে ফেলা হয়েছে এবং এর দায় দায়িত্ব কিন্তু প্রত্যেকেই বহন করতে হবে। এবং এর সঙ্গে জামাত শিবিরকে এর দায় দায়িত্ব নিতে হবে, একই সঙ্গে সরকারকেও দায় বহন করতে হবে। কারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্ত রাখা কিন্তু সরকারের নৈতিক দায়িত্ব। এখানে এত বড় বড় তাণ্ডব হয়, সেখানে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিছু করতে পারে না, বা পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো এখানে আজকেরই আলোচনা উঠেছে যে অনেক নিরপরাধকেও দেখা গেছে অনেক সময় সামনে আশেপাশে কেউ নিয়ে যাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া যায় তাকে গুলি করে মারা হয়েছে। এই ধরনের দৃশ্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দেয়া, অর্থনীতিকে বিপর্যস্ত করবার ঝুঁকির মধ্যে বাংলাদেশ আর যেতে চায় না। কাজে যাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্বগুলো যথাযথভাবে উপলব্ধি করবার চেষ্টা করবেন, সে অনুযায়ী কাজ করবার চেষ্টা করবেন। সময়টা সবার জন্যই খারাপ এবং প্রত্যেকেই যেন আমরা সেটি উপলব্ধি করি। যে যত ক্ষমতাবান নিয়ে হন না কেন, সেটি আমাদের দেশের প্রধানমন্ত্রী হন, বিরোধী দলের নেত্রী হন, যে কোনো রাজনৈতিক দলের নেতা হন, প্রশাসনের কর্তা ব্যক্তি হন, এবং কি গণমাধ্যমেরও কর্তা ক্রিয়াশীল ব্যক্তিবর্গ, কেন গণমাধ্যম অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, তাদেরকেও মাথায় রাখতে হবে যে যারা যথাযথ দায়িত্ব পালন করছেন কিনা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।